নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আজকে যে গল্পটি আপনাদের শোনাবো তার নাম হলো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর যার লেখক হচ্ছেন আর.কে. নারায়ণ। তো চলুন বন্ধুরা, আপনাদের গল্পটি আমি পড়ে শোনাচ্ছি। একদম ভোর দুপুরে তিনি রোজকার মতো তার ব্যাগটা খোলেন এবং পেশাগত জিনিসপত্র ছড়িয়ে বসেন, যার মধ্যে থাকে এক ডজন কড়ি, এক টুকরো চারকোনা কাগজের উপর অস্পষ্ট রহস্যময় চার্ট, একটা নোট বই আর একগুচ্ছ হস্তরেখা সম্পর্কিত লেখা। পবিত্র ভস্ম এবং সিঁদুরের ছোঁয়ায় তার কপালটা ঝকঝকে লাগছিল। তার চোখগুলো এক অস্বাভাবিক দ্যুতিতে চকচক করছিল, যা আসলে ছিল খরিদ্দার অনুসন্ধানের ফল, কিন্তু সাধারণ মানুষ সেটাকে ঈশ্বর প্রদত্ত আলো বলে মনে করত এবং সন্তুষ্ট হতো। চোখগুলো অবস্থানগত সুবিধার জন্য আরও জ্বলজ্বল করছিল। অঙ্কিত কপাল ও কালো গোঁফ, যা তার গাল বেয়ে নেমে এসেছিল তার মাঝখানে হওয়ায়, এতে বোকাশোকা লোকদের চোখ একেবারে ধাঁধিয়ে যেত। ব্যাপারটাকে আরও জোরদার করার জন্য তিনি মাথায় জাফরান রঙের পাগড়ি বাঁধেন, এবং রং নিয়ে তার এই খেলা কখনো ব্যর্থ হয় না। কসমস অথবা ডালিয়া ফুলের কাছে যেভাবে মৌমাছিরা আকৃষ্ট হয়, সেইভাবে মানুষ তার কাছে ভিড় করত। টাউন হল পার্কের মধ্য দিয়ে যে রাস্তাটা গেছে, সেখানে তেঁতুল গাছের তলায় তিনি বসেন। বিভিন্ন কারণে এটা মনে রাখার মতন একটা জায়গা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওখানে লোকের আনাগোনা থাকত। ওই সরু রাস্তার ধারে লোকে যাতায়াত করে। পুরো রাস্তাটা জুড়ে অনেক ধরনের ব্যবসার পসরা বসে। ওষুধ বিক্রেতা, চুরি করা হার্ডওয়্যার ও ফেলে দেওয়া জিনিসপত্রের দোকানদার, জাদুঘর এবং সর্বোপরি একজন সস্তার জামা কাপড় বিক্রেতা, যিনি সারাদিন ধরে চিৎকার করে লোকজনকে আকৃষ্ট করার জন্য। তার ঠিক পরেই বসেন একজন ভাজা বাদাম বিক্রেতা। তিনি তার জিনিসের প্রত্যেকটি এক একটা মজার নাম দেন। একদিন বোম্বে আইসক্রিম, তো পরের দিন দিল্লির বাদাম, তো তারপর দিন রাজার পছন্দের খাবার। এভাবেই চলতে থাকে। বেশ কিছু লোকজন জ্যোতিষীর কাছেও ভিড় জমাতে থাকে। বাদামের স্তূপের ফাঁক দিয়ে ধোঁয়া পেরিয়ে যে আলোটুকু এসে পড়ে, তাতেই তিনি তার ব্যবসা চালিয়ে যান। এই জায়গাটার আকর্ষণের অন্যতম কারণ হলো এখানে শহর কর্তৃপক্ষের কোনো আলোর ব্যবস্থা নেই। জায়গাটা আলোকিত হয়ে থাকে দোকানগুলোর আলোতেই। দু একটা হিসির শব্দ করা গ্যাসের আলো, কারো খুঁটির সাথে বাঁধা মশাল, কারোর পুরনো সাইকেল বাতি, আর কারো কারো জ্যোতিষীর মতো নিজস্ব কোনো আলোর ব্যবস্থা ছিল না। এখানে সেখানে ছিল এক আলো আঁধারির অদ্ভুত খেলা। জ্যোতিষীর কাজের বেশ উপযুক্ত ছিল জায়গাটা। জীবনের শুরুতে তিনি মোটেই জ্যোতিষী হতে চাননি। নিজের জীবনে পর মুহূর্তে কী ঘটতে চলেছে তার থেকেও তিনি অন্যের জীবনে ভবিষ্যতে কী ঘটবে তা খুবই কম জানতেন। তার নিরীহ বিক্রেতারা যেমন নক্ষত্র বিষয়ে অজ্ঞ ছিল, সেও তেমনই অজ্ঞ ছিল। তবুও তিনি এমন কিছু বলতেন যাতে প্রত্যেকে খুশি ও অবাক হতো। এই সব কিছু ছিল মূলত পর্যবেক্ষণ, অনুশীলন এবং অনুমান ভিত্তিক। তাই এই কাজটাও অন্য কাজগুলোর মতো সৎ পরিশ্রমের ফল। দিনের শেষে তিনি যা মজুরি নিয়ে বাড়ি ফেরেন, তিনি তার উপযুক্ত। কোনো রকম ভাবনা চিন্তা বা পরিকল্পনা ছাড়াই তিনি তার গ্রাম ছেড়েছিল। যদি তিনি সেখানেই থেকে যেতেন, তবে তাকে তার পূর্বসূরীদের মতোই কাজ করতে হতো। চাষবাস করে, শস্য খেতে ফসল ফলিয়ে, বিয়ে টিয়ে করে প্রত্যেক বাড়িতেই থাকতে থাকতে বুড়ো হয়ে যেতেন। কিন্তু তা হলো না। কাউকে কিছু না জানিয়েই তাকে বাড়ি ছাড়তে হয়েছিল, এবং 200 মাইল পার না করে তিনি থামতে পারেননি। একজন গ্রামের মানুষের কাছে এটা একটা কঠিন ব্যাপার, দুই সাগরের মাঝে বাস করার মতো। মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে তার একটা নিজস্ব ভাবনা আছে। বিয়ে, টাকা পয়সা এবং মানব সম্পর্ক নিয়ে নিজস্ব ব্যাখ্যা আছে। দীর্ঘ অনুশীলন তার অনুভূতিকে তীব্র করেছে। 5 মিনিটের মধ্যে তিনি ধরে ফেলতে পারেন গলদটা কোথায়। প্রত্যেকটা প্রশ্নের জন্য তিনি 3 পয়সা নেন, এবং অপরজন অন্তত 10 মিনিট কথা বলে নেওয়ার পরেই তিনি মুখ খোলেন। এর থেকেই তিনি ডজনখানেক প্রশ্নের উত্তর উপদেশ দেওয়ার মতো তথ্য পেয়ে যান।
যখন তিনি তার সামনের মানুষটার হাতের তৈলের দিকে তাকিয়ে বলেন, অনেক ক্ষেত্রেই আপনি আপনার পরিশ্রমের পুরো ফল পাচ্ছেন না, 10 জনের মধ্যে 9 জন সহমত প্রকাশ করেন। আবার কখনো তিনি প্রশ্ন করেন, এমন কোনো স্ত্রীলোক আছেন কি যিনি দুঃসম্পর্কে আত্মীয়ও হতে পারেন এবং যিনি আপনার সঙ্গে ভালো ব্যবহার করেন না? বা তিনি এভাবে ব্যাখ্যা করেন, বলেন যে আপনার যত সমস্যা আপনার প্রকৃতির জন্য। যে অবস্থায় আছেন শনির সাথে অন্যথা হওয়ার জো নেই। আপনার মধ্যে একটা প্ররোচনা, উদ্রেককারী ভাব ও উগ্র ভাব আছে। এর ফলে তিনি খুব সহজেই তাদের মন জয় করে নিতেন। কারণ আমাদের মধ্যে সব থেকে নরম স্বভাবের বা মনের মানুষটাও ভাবতে ভালোবাসে যে তার চেহারা একটা উগ্রভাব আছে। বাদাম বিক্রেতা তার বাতি নিভিয়ে দিয়েছেন এবং বাড়ি যাওয়ার প্রস্তুতি সেরে ফেলেছেন। এটা জ্যোতিষীর জন্য একটা সংকেত। বাদাম বিক্রেতা চলে গেলে জায়গাটা প্রায় অন্ধকার হয়ে যাবে, কারণ ওই দোকান থেকে একটু আলোর ঝলক এসে জায়গাটিকে আলোকিত করে। তিনি তার কড়ি এবং অন্যান্য সরঞ্জামগুলো তুলে তার ব্যাগে রাখতে যাওয়ার মুহূর্তে আলোর ঝলকটা মুছে গেল। উপর দিকে তাকাতে তিনি দেখতে পেলেন একজন মানুষকে সামনে দাঁড়িয়ে থাকতে। তিনি ধরে নিলেন মানুষটি তার একজন সম্ভাব্য ক্লায়েন্ট বা খরিদ্দার এবং বললেন, আপনাকে খুবই দুশ্চিন্তাগ্রস্ত লাগছে। কিছুক্ষণ একটু বসলে এবং আমার সঙ্গে কথা বললে ভালো লাগবে আপনার। তিনি সামনে মানুষটি অস্পষ্টভাবে কিছু বিড়বিড় করতে লাগলেন। জ্যোতিষী বারবার অনুরোধ করলে এবং অন্যজন নাকের সামনে হাতটা এগিয়ে দিয়ে বললেন, আপনি নিজেকে একজন জ্যোতিষী বলে মনে করেন? জ্যোতিষী চাপে পড়ে যান এবং হাতের তালু আলোর দিকে কাত করে বলেন, আপনার প্রকৃতিটা। অন্যজন বলেন, থামুন তো, পারলে কাজের কিছু বলুন। জ্যোতিষী কিছুটা বিরক্ত হলেন এবং বললেন, প্রতিটা প্রশ্নের জন্য আমি মাত্র 3 পয়সা নিই এবং আপনি যা পাবেন তা আপনার পয়সার তুলনায় অনেক বেশি। এটা শুনে তিনি হাতটা সরিয়ে নিলেন, এক আনা বার করলেন এবং তার দিকে ছুঁড়ে দিয়ে বললেন, আমার কিছু প্রশ্ন আছে। যদি আমি প্রমাণ করতে পারি যে আমাকে ধাপ্পা দিচ্ছেন, তাহলে আমাকে সুদ সহ আনা ফেরত দিতে হবে। জ্যোতিষী বললেন, যদি আমার উত্তরে সন্তুষ্ট হন তাহলে কি আমাকে 5 টাকা দেবেন? অন্যজন বলছেন, না। অথবা আমাকে 8 আনা দেবেন? ঠিক আছে, আপনি ভুল প্রমাণিত হলে দ্বিগুণ ফেরত দিতে হবে, লোকটা বলেন। খানিক কথাবার্তা পর এই চুক্তি গৃহীত হলো। জ্যোতিষী দেবতার কাছে প্রার্থনা জানালেন। তখনই লোকটা চুরুট ধরালেন। দেশলাইয়ের আলোয় জ্যোতিষী লোকটির মুখ এক ঝলকের জন্য দেখতে পেলেন। মনোযোগে একটু ছেদ পড়ল গাড়ির হুইসেলের আওয়াজে। গাড়োয়ান ঘোড়ার উদ্দেশ্যে চেঁচামেচি করছে এবং পার্কের আলো আঁধারের মধ্যে থেকে ভেসে আসছে মানুষের কথাবার্তার আওয়াজ। লোকটি বসলেন, চুরুটে টান দিলেন, তারপর ধোঁয়া ছাড়লেন এবং বেশ কঠোর হয়ে বসলেন। জ্যোতিষী বেশ অস্বস্তি বোধ করলেন। এই যে, আপনার পয়সা ফেরত নিন। এই ধরনের চ্যালেঞ্জে আমি অভ্যস্ত নই। আজ যথেষ্ট দেরি হয়ে গেছে। এই বলে তিনি উঠে পড়ার প্রস্তুতি নিতে লাগলেন। লোকটা তার হাত ধরে বললেন, এখন আপনি যেতে পারবেন। চলে গেছিলাম তখন আপনিই তো আমাকে টেনে আনলেন। তার মুঠোর মধ্যে কেঁপে উঠলেন জ্যোতিষী। তার গলা কেঁপে গেল, স্বর নিচু হলো। আজকে আমাকে ছেড়ে দিন, আগামীকাল কথা বলবো। লোকটা তার মুখের হাতটা দিয়ে বলল, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, কাজ চালিয়ে যান। জ্যোতিষী শুকনো গলায় কাজ চালিয়ে যেতে লাগলেন। একজন মহিলা আছেন, লোকটা বলল, থামুন, ওইসব আমি জানতে চাই না। আপনি আমার বর্তমান অনুসন্ধানে সফল হব কিনা সেটাই বলুন। এর উত্তর দিন এবং যান, অন্যথায় আপনার সমস্ত টাকা পয়সা না নিয়ে ছাড়ছি না। জ্যোতিষী কিছু মন্ত্রোচ্চারণ করে নিল, বলল, ঠিক আছে, বলবো, কিন্তু আমি যা বলবো যদি বিশ্বাসযোগ্য হয় তবে কি আমাকে 1 টাকা দেবেন? নতুবা আমি মুখ খুলব না। আপনি যা খুশি করতে পারেন। অনেক দরাদরি পর তিনি সম্মত হলেন। জ্যোতিষ বললেন, আপনাকে মৃত ভেবে চলে গিয়েছিল, ঠিক বলছি কি, তাই না? একদম। আরও কিছু বলুন। একটা ছুরি আপনাকে বিদ্ধ করেছিল একবার,
জ্যোতিষী জানতে চাইলেন। আরে ঠিক, বুকটা খুলে দাগটা দেখালেন। তারপর মাঠের মধ্যে একটা কুঁয়োয় আপনাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল, আপনাকে মৃতভাবে ফেলে রাখা হয়েছিল। লোকটা অভিভূত হয়ে গেল, প্রবল উৎসাহে বলতে লাগলেন, একজন পথচারী কুঁয়োয় উঁকি না মারলে ওখানেই মরে পড়ে থাকতাম। হাত মুঠো করে বেশ জোরের সঙ্গে জানতে চাইলেন, কখন তাকে পেতে পারি? জ্যোতিষী উত্তর দেন, পরপারে দূরের এক শহরে 4 মাস আগে সে মারা গেছে, তার সঙ্গে দেখা হবে না। লোকটা একটা শুনে গঙ্গাতে লাগলেন। জ্যোতিষী তার কাজ চালিয়ে যেতে লাগলেন। গুরুনায়ক, লোকটা অবাক হয়ে বললেন, আপনি আমার নাম জানেন? একইভাবে আমি সব কিছুই জানি। গুরুনায়ক, আমি যা বলছি মন দিয়ে শুনুন। আপনার গ্রাম ও শহর থেকে উত্তরে 2 দিনে পথ, পরে ট্রেন ধরে চলে যান। আমি আবারও আপনার বিপদ দেখতে পাচ্ছি বাড়ি থেকে বেরোলেই। তিনি এক চিমটে ছাই নিলেন এবং তার সামনে ধরলেন, কপালে এটা লাগিয়ে নিন এবং বাড়ি চলে যান। আর কখনো দক্ষিণমুখী হবেন না, তাহলেই আপনি 100 বর্ষ বাঁচবেন। লোকটি বেশ ভাবুকের মতো বললেন, আমি আবার বাড়ি থেকে বের হব কেন? আমি এখানে সেখানে ছুটে বেড়াচ্ছিলাম শুধুমাত্র তার খোঁজে, এবং যদিই আমি তার দেখা পেতাম শ্বাসরোধ করে মারতাম। দুঃখের সাথে তিনি তার মাথা নাড়তে লাগলেন। সে আমার হাত থেকে পালিয়েছে। আমি চাই সে যেন অন্ততপক্ষে তার উপযুক্ত মৃত্যু পায়। জ্যোতিষ বলেন, হ্যাঁ, সে লরির চাপায় পিষ্ট হয়ে মারা গেছে। এটা শুনে লোকটা বেশ সন্তুষ্ট দেখালো। এর মধ্যে জায়গাটা ফাঁকা হয়ে গেছে। জ্যোতিষী তার জিনিসপত্র তুলে ব্যাগে ভরে ফেলেছেন। সবুজ আলোয় ঝলকানিও চলে গেছে। জায়গাটা নিস্তব্ধ অন্ধকার হয়ে গেছে। জ্যোতিষীকে এক মুঠো পয়সা দিয়ে লোকটা অন্ধকারে বিলীন হয়ে গেছেন, চলে গেছেন। জ্যোতিষীর বাড়ি পৌঁছাতে মাঝরাত হয়ে গেল। তার স্ত্রী দরজায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিলেন। তার কাছে তার দেরির কারণ জানতে চাইলেন। জ্যোতিষী তার দিকে পয়সাগুলো ছুঁড়ে দিয়ে বললেন, গোনো, একজন লোকই এগুলো দিয়েছেন। তার স্ত্রী গুনতে গুনতেই বললেন, 12.5 আনা। ভীষণ আনন্দিত তিনি। বললেন, আগামীকাল কিছুটা গুড় ও নারকেল কিনব। কতদিন হলো মেয়েটা একটু মিষ্টি খেতে চাইছে, ওর জন্য কালকে আমি একটা দারুণ জিনিস বানাবো। ওই শুয়োরটা আমাকে ঠকিয়েছে, 1 টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, জ্যোতিষী জানালেন। তার স্ত্রী তার দিকে তাকালেন, বললেন, তোমাকে খুবই উদ্বিগ্ন দেখাচ্ছে, কি হয়েছে? কিছু হয়েছে কি? আর না। রাতে খাবার পরে একটু নিচু বেঞ্চে বসে জ্যোতিষী তার স্ত্রীকে বললেন, তুমি কি জানো, আজকে আমার মাথা থেকে একটা বড় বোঝা নেমে গেল। আমি এতদিন ধরে ভাবতাম আমি একটা মানুষের রক্ত হাতে নিয়ে ঘুরছি। ওই কারণেই আমি বাড়ি থেকে পালিয়ে এত দূরে এসে বাস করছি এবং তোমাকে বিয়ে করেছি। সে এখনও বেঁচে আছে। তার স্ত্রী হাঁপাতে হাঁপাতে বললেন, তুমি একজনকে মেরে ফেলার চেষ্টা করেছিলে? নিচু বেঞ্চে বসে শরীরটা টান টান করে হাই তুলতে জ্যোতিষী বললেন, হ্যাঁ, আমি তখন একজন বোকা যুবক। আমরা মদ খেয়ে জুয়ো খেলে একদিন ভীষণ ঝগড়া করেছিলাম। এখন আর ওসব ভেবে কী হবে, চলো ঘুমাই। ব্যাস, যেন ঘুমোতে চলে গেল। তাই বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এরকম আরও নতুন নতুন গল্প আপনাদের পড়ে শোনাবো।